বিদেশি পর্যটকরা যান এবং নানা ধরনের হ্যাসেলের শিকার হন, এখানে এরকম রিপোর্টও আমাদের সহকর্মীরা পাঠিয়েছেন। এই জায়গাগুলোতে আমরা কুয়াকাটা নিয়েও রিপোর্ট করা হয়েছে, সেখানেও দেখানো হয়েছে নিরাপত্তার কথা বলা হয়েছে যে সেখানে একটা স্পটগুলোতে মানে নিরাপত্তাহীনতার কিছু ব্যাপার রয়ে গেছে। সন্ধ্যার পরে রাতের বেলা মানে বিচে গেলে তো মানুষ আসলে স্বস্তিতে থাকতে চায়, বিদেশিরা হোক বা দেশিরা হোক। সব থেকে বড় যে রিপোর্টটা আমাদের কাছে মনে হয়েছে সেটা গাজীপুরের রিসোর্টগুলোর কথা বলা হয়েছে যে এত রিসোর্ট হয়েছে, এত পর্যটকরা যাচ্ছেন, কিন্তু সেখানেও হচ্ছে কোন ধরনের মনিটরিং নাই। পরিবেশ দূষণ থেকে শুরু করে ব্যাঙের ছাতার মতো আসলে কত আপনার কিছু হিসাব আছে যে গাজীপুরে কি পরিমাণ রিসোর্ট হয়েছে? এবং হিসাব তো থাকবে, কারণ মানে আমাদের যে রিসোর্ট বিধি আছে 2019 সালে আমরা যে বিধি করেছি, হোটেল মোটেল আইন আছে আমাদের, বিশেষ করে তারকা মানের হোটেলগুলো আমাদের মিনিস্টারদের রেজিস্ট্রেশনে হোটেল মোটেল সেল থেকে রিসোর্টগুলো বিধি, যেমন কোনটা 1 স্টার 2 স্টার 3 স্টার, যখন সে লাইসেন্স নিবে, লাইসেন্স তো আমরা বলে দিই যে কারা কারা লাইসেন্স নেয়। কিছু কিছু লাইসেন্সবিহীন, তারা লাইসেন্স নিতেই চায় না, এবং যারা লাইসেন্সবিহীন রিসোর্ট আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের এই পরিবেশ প্রদর্শন করে। ইতিমধ্যে আমাদের মিনিস্ট্রি থেকে কিন্তু আপনার তদারকি করা হচ্ছে, এবং যারা লাইসেন্স নেয়নি যেসব রিসোর্টগুলোতে তাদেরকে বিভিন্ন নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে, এবং তাদেরকে বন্ধ করার জন্য ডিসিকে তারা বলে দিছে গাজীপুরে বিভিন্ন ওয়েবসাইটটা আছে, সেখানে কি তথ্যগুলো আছে? সেই তথ্যগুলো মানে আমরা 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলগুলো যাবে বা কোনটা আসলে সিকিউর জানবে কি করে? এখন যেটা সরকার যখন রেজিস্ট্রেশন দেয় একটা রিসোর্টকে বা হোটেলকে, নিশ্চয়ই ওই প্যারামিটারগুলো তো মানে এনশিওর করে দেওয়া হয় যে সে যে তার নিরাপত্তা কি, ফায়ার সেফটি আছে কিনা, সে রাতে বিরাতে যখন যাবে তার কি ধরনের সেই সেফটি সিকিউরিটি, তার এমনকি সে গেট থেকে শুরু করে ইনসাইড অ্যান্ড আউটসাইড এভরিওয়ার তার যে মেকানিজমগুলো স্ট্যান্ডার্ড কিছু মানে সেট আছে, রুলস আছে। রুল যদি সে মেনটেন না করতে তাকে আমি লাইসেন্স দিব না, আমার নিশ্চয় তাকে লাইসেন্স দেয় না। তো এই জন্য সে বাদ, কিন্তু যেগুলো লাইসেন্স ছাড়া সেগুলো তো বিভিন্ন ধরনের সেখানে ঘটতে পারে, কিন্তু সেটা আমার মিনিস্ট্রির কিন্তু ভালো মনিটরিং আছে। সেকেন্ড কথা হলো যে আপনার যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো একটু বারবার আসি, যে হ্যালোসা পাইলটিং কথা বলছেন, সুন্দরবন, পাহাড়পুর, মহস্তানগড়, কাঞ্চন, যেখানে টিকিটিং সিস্টেমটা আছে সেখানে কিন্তু মনিটরিংটা বা সেটা কন্ট্রোলটা করা যাচ্ছে। যেমন পাহাড়পুরে কিন্তু একটা সেখানে আর্কিওলজির ডিপার্টমেন্টে যারা টিকিট নিয়ে ঢুকে সুব্যবস্থা আছে। সুন্দরবনে আপনাদের এটা এখন মনিটরিং এটা ভালো হচ্ছে, বন নিজেই করে। এখন কত হলো যেখানে চাইলে পারি, যেখানে ওপেন স্পেস সেই জায়গাটা যদি আমি আস্তে আস্তে এগুলো করতে হবে, একসাথে করলে আবার একটা রিপার্কশন হতে পারে। কক্সবাজার তো আমি একসাথে মানে করতে পারি না, বেরিয়া তৈরি করতে পারি না, এটা এত 125 কিলোমিটার একটা বিচ, সেখানে ইতিমধ্যেই পরিবেশের আবার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা আছে, সব জায়গায় আসলে নামতে পারছে না, সব জায়গায় ফেসিলিটি তৈরি করতে পারছে না। এটা হচ্ছে আসলে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। আমি সব চাচ্ছি যে সব একসাথে ডেভেলপ করব, আবার ইকোলজি যখন চিন্তা করি, পরিবেশের কথা চিন্তা করি, আমাকে আসলে ব্যালেন্স করে চলতে হচ্ছে। কারণ আমার যদি ব্যালেন্স না করি আমার তো প্রোডাক্ট শেষ হয়ে যাবে, আমার পরবর্তী জেনারেশনের জন্য কী করবো, ট্যাক্সের পর্যন্ত কথা বলা আছে। আবার আমার সমস্যা হচ্ছে বাজেট, আমার সমস্যা হচ্ছে মানে নির্দিষ্ট টাইমে প্রকল্প বাস্তবায়ন, আমার সমস্যা হচ্ছে যে মানে যেটা আপনি বলছেন যে সমন্বয়, সে সমন্বয়টাই আমার করা। আপনারা অলরেডি চিহ্নিত করেছেন, এখন এগুলো সমস্যার সমাধান করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা পেয়েছি আমাদের মিনিস্ট্রি থেকে, এবং আমাদের সরকারি নির্বাচনী ইশতেহারও খুব চমৎকারভাবে এগুলো বিবৃত হয়েছে।